2 এপ্রিল রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আবার বরখাস্ত রাজশাহী, সিলেট, হবিগঞ্জের মেয়র, স্বেচ্ছাচারিতার অভিযোগ বিএনপির। জাতীয় নির্বাচনে বিএনপির রূপরেখা, দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। পাবলিক পরীক্ষার প্রশ্ন ছাপা হবে জেলায়, এইচএসসির কেন্দ্র ঘুরে জানালেন শিক্ষামন্ত্রী। রাজশাহী, সিলেটের সিটি মেয়র ও হবিগঞ্জের পৌর মেয়রকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বরখাস্তের এই আদেশকে অযৌক্তিক দাবি করে কাল থেকে অফিস করার ঘোষণা দিয়েছেন রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি হয় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে 2 মেয়রের দায়িত্ব পালনে বাধা নেই বলে নির্দেশ দেয় উচ্চ আদালত। আদালতের নির্দেশের পর রোববার নিজ নিজ কার্যালয়ে যান বিএনপি সমর্থিত 2 মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও আরিফুল হক চৌধুরী। বেলা 11:30টায় বিপুল কর্মী সমর্থক নিয়ে সিলেট সিটি কর্পোরেশনে যান আরিফুল হক চৌধুরী। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তার বরখাস্তের চিঠি আসে। কর্পোরেশন থেকে জানানোর পর আরিফুল হক দাবি করেন, আদালতের নির্দেশে এসেছেন, আদালত ছাড়া অন্য কারো নির্দেশ মানবেন না। মেয়র হয়েছি বলে আজকে এইসব মামলায় আমি পড়ে, এই জাতীয় দায়িত্ব নিতে গিয়ে যদি আরো কোনো ষড়যন্ত্র পড়ি কিনা আমি এখন এইটা নিয়ে সন্দিহান। কারণ কোনো ধরনের যে কোনো নির্বাচিত প্রতিনিধিদের সবার বেলায় প্রোটেকশন দেওয়া সরকারের দায়িত্ব। সকাল 10:30টায় রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুলও যান নগর ভবনে। তার কক্ষ তালাবদ্ধ থাকায় প্রধান নির্বাহীর কক্ষে গিয়ে বসেন। বিকেল 2:45টার দিকে সাময়িক বরখাস্তের চিঠি আসে। তিনিও জানিয়েছেন, এ সিদ্ধান্ত মানবেন না, অফিস করবেন। সুপ্রিম কোর্টের যে আদেশ, সে আদেশের বলে আমি এখন থেকে মেয়র, আমাকে পরবর্তী কোনো নির্দেশ বা পরবর্তী কোনো না থাকা পর্যন্ত আমি আমার অফিস পালন করব এবং অফিসে নিয়মিত যাতায়াত করব। আমার নামে কোনো ফ্যাক্স যদি আসে সেটি ষড়যন্ত্রমূলক ফ্যাক্স এবং সেটি আইনগত কোনো বৈধতা নাই। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন টেলিফোনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ সে ওই ডিবিআর সাহেবের ওখানে বোমটম ফিরছে, এরকম সেই একটা মামলা। চার্জশিট হলে আমরা আইনগতভাবে বাধ্য, তাদের বরখাস্ত করা হয়নি, তাদের সাসপেন্ড করা হয়েছে। আচ্ছা, আর রাজশাহীর মেয়র একই অবস্থা, একই কথা। তাদের বিরুদ্ধে মামলা হলে যদি চার্জশিট হয়, আইনগতভাবে আমরা বাধ্য তাদের সাসপেন্ড করতে। নির্বাচিত হওয়ার পর 1 বছরের মাথায় বরখাস্ত হয়েছিলেন সিলেট ও রাজশাহীর মেয়র। আর বরখাস্ত হবার পর আদালতের নির্দেশে মাত্র 12 দিন আগে কাজে যোগ দিয়েছিলেন হবিগঞ্জের পৌর মেয়র জিকে গৌস। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী ও সিলেটের সিটি মেয়র ও হবিগঞ্জের পৌর মেয়রকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জনাব আব্দুর রহমান, আপনি জানেন আবারও বরখাস্ত হয়েছেন সিলেট ও রাজশাহী সিটি মেয়র। সর্বোচ্চ আদালতের নির্দেশনা নিয়ে তারা যখন তাদের অফিসে বসতে যাইছেন তখন তাদেরকে আবার বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে মামলা বিচারাধীন থাকায় মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। বিচারাধীন মামলার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া বাধ্যতামূলক কিনা, বিচারাধীন বিষয়ে আমরা একটি বিচার করে ফেললাম হতে দেখলাম কিনা, জনাব আব্দুর রহমান। আপনাকে ধন্যবাদ। আসলে বিষয়টির ব্যাখ্যা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ভালো দিতে পারবে। তবে আমি যতটুকু বুঝতে পেরেছি বা জানতে পেরেছি যে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের কারণে ফৌজদারি মামলা হয়েছে এবং সেই মামলার চার্জশিটভুক্ত আসামি তারা। সুতরাং সেই পর্যায়ে স্থানীয় সরকারে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই এবং সেই জন্যেই তারা সেই বহিষ্কার আদেশ দিয়েছেন। সুতরাং হাইকোর্টের রিটের ব্যাপারটি আমার মনে হয় যে এটি স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা আইনগতভাবেই মোকাবেলা করে
এই বিষয়গুলো সিদ্ধান্ত নেবে। রহমান ভাই, আপনি বিচারাধীন থাকার কথা বলছেন, ফৌজদারি অপরাধে তারা চার্জশিটভুক্ত অভিযুক্ত, সেটি আপনি বলছেন, কিন্তু তাদের বিরুদ্ধে তো কোনো কম্পিটেন্ট কোর্ট এখন পর্যন্ত কোনো রায় দেয়নি। এই বিচারাধীন বিষয়ে স্থানীয় সরকার যে সিদ্ধান্ত নিল, স্থানীয় সরকার মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিল, সেটি বিচার করে ফেলা শামিল কিনা? এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে, আওয়ামী লীগের শীর্ষ নেতা হিসাবে আজকে আপনি এটা দেখেছেন কিনা সবাই অভিযোগ তুলছে আওয়ামী লীগ স্বেচ্ছাচারিতা করছে, তারা শুধু মেয়র নির্বাচিত হওয়ার কারণেই তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলি আনা হচ্ছে? না দেখুন, আসলে শুধুমাত্র মেয়র নির্বাচিত হওয়ার কারণে যদি তাদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয় তাহলে এই কাজটি আসলে গ্রহণযোগ্য না, এটা আমিও মনে করি। কিন্তু প্রশ্নটা হলো যে আজকে স্থানীয় সরকার তারা বিচারাধীন মামলার নিষ্পত্তি না হওয়ার আগে তারা নিজেরাই বিচার করেছেন এমনটি বলবার বা ভাববার কোনো কারণ নাই। এই জন্য যে তাদেরকে সাময়িক বহিষ্কার করা বা বরখাস্ত করা এক জিনিস নয়। তাদেরকে বরখাস্ত করা হয় নাই, তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই বহিষ্কার আদেশটি তারা কেবল জারি করেছে। এবং আমার মনে হয় যে এই ব্যাপারটিকে ভিন্নভাবে দেখবার সুযোগ না খোঁজাই ভালো। আব্দুর রহমান ভাই, আমি আপনার নিশ্চয়ই মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 বা 12 দিকে বগুড়ার একজন নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধি আদালতে ছিলেন, স্থানীয় প্রতিনিধির প্রতি সম্মান জানিয়ে তিনি তাকে শপথ পড়িয়ে এবং তার বিরুদ্ধে তার যে জামিন সেগুলির ব্যবস্থা তিনি করেছিলেন এবং সেটি তিনি সংসদে বলেছিলেন। আওয়ামী লীগ কি বদলে যাচ্ছে রহমান ভাই? না দেখুন, এটি আওয়ামী লীগের সংগঠনগত সিদ্ধান্তের বিষয় না, এবং এটা আমাদের সংগঠনের কি বলে যে কোনো ফোরামেই এ ধরনের সিদ্ধান্ত বা এ ধরনের কোনো আলোচনা আমরা নেইনি। তো আমি একটা দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলি যে বিষয়টি একেবারেই দলের না। তো দল সবসময় আওয়ামী লীগ যদি কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, কেউ যদি কারো প্রতি অবিচার করা হয়, তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগ নিশ্চয়ই সেই ব্যাপারটিকে তাদের নজরে আনবে বা এনে থাকে। সুতরাং বিষয়টি যেহেতু মন্ত্রণালয়ের, সুতরাং এই ব্যাখ্যাটি মন্ত্রণালয় ভালো দিতে পারবে। তবে আমি মনে করি যে কোনো নির্বাচিত প্রতিনিধিকেই অযথা বা অকারণে যেন হয়রানি না হয়, এটা আমাদের দলীয় স্ট্যান্ড, এবং এই ব্যাপারে আমাদের দল সেইভাবে বিষয়টিকে দেখে। আমি একটু বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কাছে যেতে চাই। আলাল ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে বরখাস্তের আদেশে, আমরা মেয়রদের বরখাস্তের কথা বলছি, মেয়র বুলবুলের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র রাজশাহী মহানগর বিশেষ ট্রাইব্যুনাল 1-এ গৃহীত হয়েছে, যেটি একটি নতুন মামলার অভিযোগপত্র। অন্যদিকে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার সম্পূরক অভিযোগপত্র 22শে মার্চ সুনামগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে গৃহীত হয়েছে। আমরা দেখেছি যে বিএনপি এর আগেও যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, মামলা রয়েছে, যেমন আমি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের কথা বলতে পারি, তারা যেন আর জনপ্রতিনিধিত্বর জায়গায় না থাকতে পারে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। আপনাদের দলের লোক বলে কি আপনারা তাদের প্রতি সোচ্চার হচ্ছেন না? তাদের বিরুদ্ধে তো ফৌজদারি মামলা রয়েছে। আলাল ভাই, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে বক্তব্যটা আপনাদের নিউজের মাধ্যমে এবং যে আবার পুনরায় বরখাস্তকৃত দুজন মেয়রের বক্তব্যের প্রেক্ষিতে আমরা একটু আগে শুনলাম, এবং আব্দুর রহমান সাহেবও বলেছেন যে ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু সাদা চোখে যদি জিনিসটা দেখি, তাহলে বিচারাধীন কোনো মামলা, এটাকে তো স্থানীয় সরকার বা অন্য কেউ এটাকে জাজমেন্ট দিতে পারে না। এটা জাজমেন্ট দেবার একমাত্র অধিকার হচ্ছে আদালতের, এবং সর্বোচ্চ আদালত থেকে তারা ওখানে বসবার দায়িত্ব পেয়েছেন। এইটা আমরা দেখেছি, আপনি যে কথাটা এর সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করেছেন, যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তারপরে আকমা মোজাম্মেল হক সাহেব, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব, তাদের বিরুদ্ধেও উচ্চ আদালত থেকে শাস্তি আরোপ করা হয়েছিল, তাদেরকে কিন্তু সাময়িক বরখাস্ত করা হয়নি। তো এই একই জায়গায় যদি দুরকম আইন চলে, সেক্ষেত্রে মনে করতে হবে। আলাল ভাই, আমার জায়গাটা ছিল যে দুরকম আইন চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আলাল ভাই আমার জায়গাটা ছিল যে বিএনপি
এইসব ব্যাপারে খুব সোচ্চার, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, বিশেষ করে এই দুজনের বিরুদ্ধেই ফৌজদারি অপরাধের দুটি মামলা, যেটি আসলে জনাব মোজাম্মেল এবং জনাব কামরুল ইসলামের ক্ষেত্রে একটু ভিন্ন, সেই ক্ষেত্রে আপনারা এর প্রতিবাদ আপনারা এটি কিভাবে দেখছেন? তাদের বিরুদ্ধে কিন্তু আসলে অভিযোগ রয়েছে একটি হত্যা মামলার, অভিযোগ রয়েছে ফৌজদারি মামলার। এবং একজন আইনজীবী হিসেবে আপনি যদি আমাদের একটু সাহায্য করেন আলাল ভাই একটু আইনজীবী হিসেবে যদি সাহায্য করেন যে এরকমটি হলে সাময়িক বহিষ্কার করাটা আসলে আইনানুগ কিনা। না, আপনাকে আমি বলছি এই প্রসঙ্গে, সেটা হলো যে আমরা এই সরকারের মধ্যে একটি প্রবণতা দেখতে পাচ্ছি যে শুধু বিচারাধীন না, তদন্তাধীন কোনো বিষয় প্রাথমিক তদন্তের পর্যায়েও এই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় মধ্যম সারি পর্যন্ত বলা হচ্ছে যে এইটার সঙ্গে বিএনপি জড়িত, এইটার সঙ্গে বিএনপি জড়িত, ওইটার সঙ্গে বিএনপি জড়িত। এমনভাবে তারা তদন্তকালীন সময়টাকেও তারা বিচারের পর্বে নিয়ে ফেলছেন, বিচার সমাপ্তির পথে, রায়ের পথে, আর এখনো নিয়ে যাচ্ছেন। এটা কোনো রকমই কাম্য না, এটা আইনের দ্বিমুখী আচরণ তারা করছেন। অতি সম্প্রতি ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আওয়ামী লীগের মধ্যে কাউয়া ঢুকেছে। অতি সম্প্রতি যুবলীগের চেয়ারম্যান বলেছেন সরকারের মধ্যেও কাউয়া ঢুকেছে, অনেক মন্ত্রী উপদেষ্টা আছেন যারা কাউয়া। তো এখন এই কাউয়া দ্বারা প্রভাবিত হয়ে থাকলে সেক্ষেত্রে এরকম মানে অবিশ্বাসযোগ্য আস্থাহীন সিদ্ধান্ত জনগণের কাছে, সেই সিদ্ধান্তগুলো এভাবে চাপিয়ে দেওয়া হয়। এবং নির্বাচিত জনপ্রতিনিধি বিএনপির যারা নির্বাচিত, এই মেয়র থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত, এখন পর্যন্ত মামলার অজুহাতে আমাদের বরখাস্তকৃত জনপ্রতিনিধির সংখ্যা ৩১৬ জন, যারা অনেকে আদালত থেকে ফেরত পেয়েছেন, অনেকে ক্লান্ত শ্রান্ত, দায়িত্ব পেয়েও বসতে যাচ্ছেন না, যারা যাচ্ছে তাদের এই পরিণতি হচ্ছে। পক্ষান্তরে ওদিকে যারা অপরাধী তাদের বেলায় কিন্তু এই জাজমেন্টটা দেয়া হচ্ছে না, যেটা একমাত্র আদালতের বিচার্য বিষয়। সেই জন্য আমি বলছি যে এটা একটা প্রিজুডিস ম্যাটার, সাবজুডিস ম্যাটার। এই ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ কোনো ক্রমেই বাঞ্ছনীয় না। আমরা তাদেরকে সমর্থন করছি না, আমাদের প্রতিনিধিদেরকে বা আমাদের মেয়রদেরকে তাদের বিরুদ্ধে তদন্ত হোক, চূড়ান্ত হোক, বিচার চূড়ান্ত হোক, তারপরে বরখাস্ত করেন প্রয়োজনে। সাজানো মামলা দিয়ে আগেই যদি বরখাস্ত করেন তাহলে তো শাস্তি দিয়েই দেওয়া হলো। এমন কোন নিয়ম রয়েছে কিনা যেটি আসলে মন্ত্রণালয় আমাদেরকে জানাচ্ছে যখন তাদের বিরুদ্ধে এরকম একটি অভিযোগ ওঠে সাময়িকভাবে তাদেরকে বহিষ্কার করাটাই আইনানুগ, সাময়িকভাবে বহিষ্কার করার কোন অন্যথা তারা করতে পারেন না, এই বক্তব্যটি আসলে ঠিক কিনা? না, তারা করতে পারেন, সাময়িক বহিষ্কার বা সাময়িক বরখাস্ত করতে পারেন, কিন্তু বারংবার যদি একইভাবে ওই স্পটের জায়গাগুলোকে, যে জায়গাগুলো মানুষের কাছে প্রত্যাশিত যে ভোট দিলাম, তারা কেন দায়িত্ব পালন করতে পারবে না? অপরাধী প্রমাণিত হবে আদালত থেকে, সেটা হওয়ার আগেই বারংবার এটা করলে পরে এই আইনের ধারাটা বিরোধী পক্ষকে দমন করা হিসাবেই পরিগণিত হয়, আইনের প্রকৃত ভাবমর্যাদা বা তাৎপর্য এটার মধ্যে থাকে না। সেই কাজটি সরকার করছেন, যে কথাটি যুবলীগের চেয়ারম্যানের কথায় প্রতিধ্বনিত হয়েছে। আওয়ামী লীগ করছেন যে কথাটি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য। কিন্তু আলাল ভাই, এটি একটু স্টেরিওটিপিক্যাল বা মানে ঢালাও অভিযোগ হচ্ছে কিনা? কারণ আমরা কিন্তু খুলনার মেয়র মিনু ভাইকে দেখছি, তিনি যথা ইয়াতে অফিস করছেন, উনিও বিএনপির সমর্থিত একজন, খুলনার মনি ভাইয়ের কথা বলছি আমি, আপনি নিশ্চয়ই মাফ করবেন, মনি ভাই কিন্তু আসলে অফিস করছেন। সেই ক্ষেত্রে সেটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, ব্যাখ্যার কিছু নাই। সরকার যাকে বেশি অপছন্দ করছে, যাকে বেশি জনপ্রিয়তায় যার ভীত হচ্ছে, তার উপরেই আসছে। কারণ গৌসের বিরুদ্ধে অভিযোগটা হলো সম্পূরক চার্জশিটের অভিযোগ। অনেকবার এই কিবরিয়া হত্যা মামলা নিয়ে বহুবার তার পরিবার থেকে আপত্তি এসেছে, বহুবার এটাকে তদন্ত কর্মকর্তা অভিযোগ। অনেকবার এই কিবরিয়া হত্যা মামলা নিয়ে বহুবার তার পরিবার থেকে আপত্তি এসেছে, বহুবার এটাকে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে, তার এক পর্যায়ে এসে এটাকে সম্পূরক চার্জশিট দেওয়া হয়েছে। আর বুলবুল, আমাদের মোসাদ্দেক হোসেন বুলবুল, তালা ভেঙে কর্মকর্তাদের সহায়তায়, পুলিশের সহায়তায় বসলেন, 10 মিনিটের মাথায় আবার ফ্যাক্স চলে গেল। তার অর্থ কি? জিঘাংসা চরিতার্থ করা, যে বসতেই দেওয়া হবে না। আরে ভাই, বিচারের জন্য অপেক্ষা করেন, আদালত থেকে যদি অভিযোগ প্রমাণিত হয় তখন তো আমাদের আর কথা বলার কিছু থাকবে না। আলাল ভাই, আমরা এটিকে আবার একটু অন্যভাবে দেখতে চাই পারি কিনা, যে মেয়র বুলবুল এবং মেয়র আরিফুল হক চৌধুরী তারা এটি আদালতের কাছে গিয়ে সেটি আদালতের মাধ্যমে সেটি সম্পন্ন করার চেষ্টা করবেন কিনা? আপনাদের কি নির্দেশনা রয়েছে তাদের প্রতি? না, ডেফিনেটলি তারা আদালতের পক্ষ থেকে আইনের দ্বারস্থই তারা হবেন, বিচারালয়ের দ্বারস্থই তারা হবে। কারণ বিচার বিভাগের উপরে তাদের আস্থা রয়েছে বলেই তো
লড়াই করে 2 বছর 2.5 বছর পরে তারা আবার জনগণের রায়কে তারা সম্মান দেখানোর চেষ্টা করেছেন। তো এখানে তাদেরকে আবার ধাক্কা দিয়ে বের করে দেয়া মাঝপথে, এটা জনগণের রায়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা। যারা হচ্ছেন দেশের সার্বভৌম ক্ষমতার মালিক, প্রতিনিধি নির্বাচন করার মালিক, আওয়ামী লীগের সরকার হোক, বিএনপির সরকার হোক, কারা হবে নীতি নির্ধারক, কারা থাকবে সেটার মালিক কিন্তু তারা। তাদেরকে বারবার চপেটাঘাত করাটা কোনো রকম কাম্য নয়। আলাল ভাই, আপনাকে ধন্যবাদ। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল এবং জনাব আব্দুর রহমান আমাদের সঙ্গেই থাকবেন। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আমাদের সাথে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অন্য একটি প্রসঙ্গে একটু আমাদের আসতে হচ্ছে যে সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। এই বিষয়ে জনাব আব্দুর রহমান, আপনার একটু মতামত জানতে চাইছিলাম যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, বা যেটি ওবায়দুল কাদেরকে উদ্ধৃত করে সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন আওয়ামী লীগের মধ্যে কাওয়া ঢুকে যাওয়া, সরকারে কাওয়া থাকা, সেগুলি কি আসলে নিজের দায়িত্ব আপনারা অন্যের কাছে দিতে চাইছেন কিনা? শওকত ওসমানের একটি 3 লাইনের ছড়া মনে পড়ছে, বাতাসে বেসামাল করে সলিলে ডুবায়, মাঝির যেন অপরাধ নাই। আপনার এই প্রসঙ্গে কিছু কথা বলবার আগে আমি আলাল সাহেবের আগের বক্তব্যের ছোট্ট করে একটু উত্তর দিতে চাই। সেটি হলো এই যে বহিষ্কার এবং বরখাস্ত দুটি জিনিস। সাময়িকভাবে বরখাস্ত করা এবং বহিষ্কার করা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। আর উনি বলেছেন যে তদন্তাধীন মামলা, আসলে যখন একটা এজাহারভুক্ত আসামি চার্জশিটভুক্ত হয়, অর্থাৎ তার অপরাধ আমলে নেওয়া হলো, তো সুতরাং কোনো ফৌজদারি কার্যবিধিতে কোনো আসামিকে যদি তার অপরাধকে আমলে নেওয়া হয়, সেই ক্ষেত্রে মন্ত্রণালয়ের এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা ছাড়া তাদের কাছে কোনো পথ থাকে না। রহমান ভাই, আমি যদি একটু চোখের বদলে চোখ একটু আপিল টু আপিল একটু যদি কম্পেয়ার করি, জনাব মোফাজ্জল হোসেন মায়ার বিরুদ্ধে 7 বছর থেকে শুরু করে কত বছরে 7 বছরের বেশি কারাদণ্ডের ঘোষণা আসছিল, তিনি সেই মামলার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করছিলেন। দুদকের আইনজীবীরা সেই মামলার বিরুদ্ধে গিয়ে প্রমাণ করেছেন যে সেই মামলাটি আসলে বাতিল হতে পারবে না। এই মুহূর্তে তার শাস্তি বহাল আছে। এখন তিনি কিভাবে মন্ত্রী থাকছেন? বহিষ্কার করার ক্ষেত্রে কতগুলো আইনগত বিষয় অনুসরণীয় আছে। সুতরাং একজন মাননীয় মন্ত্রী স্বেচ্ছায় তার নিজের দায় দায়িত্ব বোধের জায়গা থেকে যদি পদত্যাগ করেন, তাহলে সেই জটিলতা এড়ানো সম্ভব। আমার মনে হয় যে সে ব্যাপারটি তার নিজের বিবেক বিচারাধীন আছে এবং সে ব্যাপারে নিশ্চয়ই তিনি দেখবেন। তো আমি একটা মন্ত্রী মহোদয়ের বহিষ্কার আদেশ দেওয়ার বিষয়টি যদি আজকে একটা পৌরসভার নির্বাচিত মেয়রের সাথে তুলনা করা হয়, এবং তাহলে আমি মনে করব যে এটি স্থানীয় সরকারের বিষয়। এখানে যেমন স্থানীয় সরকার এই ব্যাপারটিকে যেভাবে হ্যান্ডেল করতে পারে, একটা সরকারের মন্ত্রিসভার সদস্যকে সেভাবে হ্যান্ডেল করা আইনগত কতগুলো জটিলতা রয়েছে, এই ব্যাপারটিও আপনাদের বুঝতে হবে। জি রহমান ভাই, আওয়ামী লীগের কাউয়ারা কি আওয়ামী লীগের ময়ূরদের থেকে বেশি শক্তিশালী? আপনারা তাদের নামও বলেন না, কোনো কিছু হলে সেটার উপরে দোষটা চাপান, সেজন্য বলছি। আমি বলছি, আপনি কথাটা যে অর্থে বলেছেন বা যাদের উদ্ধৃতি দিয়ে বলেছেন, সেই কাওয়া বলতে কি বুঝিয়েছে সেটা তারা তাদের জায়গা থেকে ভালো করে বলতে পারবে। তবে আমি এতটুকু বুঝি যে আমাদের সম্প্রতিকালে কুমিল্লা নির্বাচনে আমাদের হারার দুর্বলতাটুকু আমরা ধরতে পেরেছি। সুতরাং আমরা এই জন্যে উৎকণ্ঠিত নই যে দুর্বলতার জায়গাটা আমরা চিহ্নিত করতে পেরেছি, এবং এই দুর্বলতার জায়গা আমাদের সমাধান করতে খুব বেশি কিছু বেগ পেতে হবে না। এবং এক্ষেত্রে দলীয় শৃঙ্খলার যে প্রশ্নটি আপনি এনেছেন, তাতে আমিও স্পষ্ট করে বলতে চাই যে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে সে যেই হোক তার বিরুদ্ধে দল
ব্যবস্থা গ্রহণ করবে এবং সিদ্ধান্ত গ্রহণ করবে। কারণ আমাদের এই দলের মধ্যে কোনো নেতা বা কর্মীকে যদি শাস্তি পেতে হয় তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কেবলমাত্র কেন্দ্রীয় কমিটিতেই নিতে পারে। ওকে, রহমান ভাই আপনাকে ধন্যবাদ। আমি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই আপনার কাছে জানতে চাইবো যে আপনারা ভিশন 2030 পূর্ণাঙ্গ রূপ প্রকল্প উপস্থাপন করবে বিএনপি এই কথা বলছে, ভিশন 2030 সম্পর্কে আরেকটু বলবেন কিনা? ভিশন 2030 কেন, 2020 বাদ দিয়ে 2030 কেন? আপনাদের কি 2020 ভিশনটি নেওয়া হয়ে গিয়েছে নাকি এর জন্য আপনারা আলাদা কোনো ভিশন আর নিতে চান না? আলাল ভাই। আপনাকে ধন্যবাদ। এর আগে একটি কথা একটু ছোট করে না বললেই নয়, রহমান ভাই যে কথাটি বলেছেন যে মন্ত্রীদের ব্যাপারে ব্যবস্থা নিতে সাজাপ্রাপ্ত হলে একটু আইনি জটিলতা আছে, এই কথাটির সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। কারণ বাংলাদেশের সংবিধানে এবং পার্লামেন্টারি সিস্টেমের যে সরকার আমাদের, সেখানে পার্লামেন্টের যে প্রসিডিউর দুটো জায়গাতেই উল্লেখ আছে যে এখানে কোনো মন্ত্রীর বড় ধরনের দোষ ত্রুটি, স্খলন ইত্যাদি ব্যাপারে, ব্যর্থতার ব্যাপারে গোটা মন্ত্রী পরিষদ দায়বদ্ধ থাকে। সেখানে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাহেব শাস্তিপ্রাপ্ত হওয়া সত্ত্বেও সর্বোচ্চ আদালত থেকে তার মন্ত্রিসভায় থাকা, অর্থাৎ গোটা মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রী সহ এই দায়িত্বটি স্বেচ্ছায় ঘাড়ে নেয়া, সেইটা না নিয়ে তারা তাকে সরিয়ে দিতে পারেন। সরিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই, সংসদীয় পদ্ধতিটা তাই বলে। কিন্তু যেহেতু অনির্বাচিত, যেহেতু সরকার জনগণের কাছে কোনো জবাবদিহিতার তাগিদ তাদের নেই, এজন্যই তারা এগুলো করতে পারছেন। আর যেটা আপনি বলছেন 2020 না হয়ে 2030 কেন হলো, 2020 থেকে 2030 পর্যন্ত মাঝখানের যে পিরিয়ডটি রয়েছে সেটা এই আগামী জাতীয় সংসদের যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে তার আগে বিএনপির যে নির্বাচনী রূপরেখা থাকবে সেইখানে সেটা সম্পর্কে আমরা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে যাচ্ছি, যেটাও খুব তাড়াতাড়ি জনসমক্ষে প্রচার করা হবে। আলাল ভাই, আপনি বলছেন যে সেটি সম্পর্কে জানানো হবে। এই মুহূর্তে 2019 সালে যে নির্বাচনটি হওয়ার কথা, সেই 2019 সালের নির্বাচনটি এই ভিশন 2030 মধ্যে কোনো জায়গায় অবস্থান করছে কিনা, সেজন্য আমি 2020 মানে আপনারা নির্বাচনে যাবেন না এটি। আমরা নির্বাচনে যাব কিনা সে ব্যাপারে আমরা ইতিমধ্যে পরিষ্কার করে বলেছি যে নির্বাচনটি ওই সময়ের অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব পালন করবেন সেই সরকারের চরিত্র এবং তাদের কর্মকাণ্ডের রূপরেখা কি হবে সেইটা, যে নির্বাচনটি ওই সময়ের অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব পালন করবেন সেই সরকারের চরিত্র এবং তাদের কর্মকাণ্ডের রূপরেখা কি হবে সেইটার উপরে নির্ভর করছে আমাদের নির্বাচনে অংশগ্রহণ। আলাল ভাই, আমরা অবশ্যই আলাল ভাই, আমার একটা প্রশ্ন ছিল, আমার সময় ফুরিয়ে গেছে বলে প্রশ্নটা আমার করতে হচ্ছে যে কুমিল্লার নির্বাচনকে আপনারা অগ্নি পরীক্ষা বলছিলেন, কুমিল্লার নির্বাচনটি, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে আপনারা অগ্নি পরীক্ষা বলছিলেন, সেই অগ্নি পরীক্ষার ফলাফল আপনারা আনুষ্ঠানিকভাবে জানান নাই। আপনি আমাদেরকে একটু জানাবেন কিনা যে কুমিল্লার নির্বাচনে অগ্নি পরীক্ষায় আসলে আপনারা কি সিদ্ধান্ত নিলেন বা কি বুঝতে পারলেন? না, কুমিল্লা নির্বাচনে অগ্নি পরীক্ষা কে বলেছে আমি জানি না, আমি এমনটা করে শুনিনি। কুমিল্লা নির্বাচনে আমাদের উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, বরং কুমিল্লা নির্বাচনে সকাল 10টার মধ্যে যেভাবে প্রকাশ্যে ব্যালটে সিল মারা হয়েছে, যেভাবে দুইজন সাংবাদিককে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের প্রার্থীর ব্যক্তিগত স্টাফ, যেভাবে ক্যামেরা ঢুকতে দেওয়া হয়নি ভোট কেন্দ্রে, যেভাবে হুমকি দেওয়া হয়েছে, বিএনপির কাউন্সিলর প্রার্থীকে মারা হয়েছে প্রকাশ্যে, তার মানে কুমিল্লা অগ্নি পরীক্ষার রেজাল্ট এখনই প্রকাশ করছেন না আপনারা? আপনারা যথেষ্ট সন্তুষ্ট হন। আলাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আব্দুর রহমান ভাই, আপনাকেও এড্রেস স্পিক এবার একটি বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরে। প্রশ্ন ফাঁস রোধে আগামী বছর থেকে সব পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র জেলা পর্যায়ে ছাপানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে এইচএসসি পরীক্ষা ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস রোধে এবার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর সারা দেশে এইচএসসি সমমানের পরীক্ষায় 10টি শিক্ষা বোর্ডের আওতায় 11,83,686 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আজ প্রথম দিন অনুষ্ঠিত হলো বাংলা প্রথম পত্রের পরীক্ষা। আগামী 15 জুন পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এরপর 16 থেকে 20 জুনের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা। এদিকে প্রশ্নপত্র আনার সময় স্মার্টফোন রাখায় রাজধানীর হাবিবুল্লাহ বাহার ও টিএনটি কলেজের 3 শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাদের পুলিশে দেওয়া হয়েছে।
জেলা পর্যায়ে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর চিন্তা করছে সরকার। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানভীরুল আলম, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক শামসুদ্দিন শিশির এবং সিলেট থেকে অভিভাবক মিহিরকান্তি চৌধুরী। অধ্যাপক তানভীরুল আলম, আপনার কাছে জানতে চাইবো যে প্রশ্ন ফাঁস রোধে আগামী বছর থেকে যে জেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর কথা বলছেন শিক্ষামন্ত্রী, সেটি আসলে কতটা কাজে আসবে, সেটি কতটা কার্যকরী হবে? অধ্যাপক তানভীরুল আলম, সরি স্যার। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টি আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে পেরেছি। তবে জেলা পর্যায়ে প্রশ্ন ছাপানোর ব্যবস্থা করলে এটি একক একটি মাধ্যমে পরিণত হবে। আর অতীতে বিভিন্নভাবে বিভিন্ন জন এই প্রশ্ন ছাপানোর সঙ্গে, প্রশ্ন প্রণয়নের সঙ্গে, মডারেশনের সঙ্গে জড়িত থাকে। বিশেষ করে প্রশ্ন প্রণয়নকারী, মডারেটকারী, তারপর প্রেসের লোকজন, এমনকি বোর্ডের কিছু কর্মকর্তাও এটার সঙ্গে জড়িত থাকে। এরকম অনেক জনের হাত ধরে একটি প্রশ্ন ছেলেমেয়েদের হাতে আসে, যার ফলে আমাদের দেশে বিগত বিভিন্ন সময় থেকে এই প্রশ্ন ফাঁসের বিষয়টি পরিলক্ষিত হচ্ছে, যা খুবই কষ্টকর আমাদের জন্য। তার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় বোধহয় চাচ্ছে যে স্ব জেলায় এটি বিশেষ ব্যবস্থাধীনে হয়তো এরকম একটি প্রশ্ন ছাপানোর বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে। হয়তো এটি কঠোরভাবে এবং অত্যন্ত স্বচ্ছতার ভিতরে নিয়ে যেতে পারলে হয়তো সফলতা থাকতে পারে। তবে আরও এই বিষয়ে ভাবনা চিন্তা করে এগোতে পারলেই হয়তো ভালো হবে, যেহেতু এটি ছাত্রছাত্রীদের ভাগ্যের, তাদের পড়াশোনার উপর অনেক কিছু নির্ভর করছে। অভিভাবকদের চিন্তা ভাবনাও। স্যার, আপনাকে ধন্যবাদ। টিচার্স ট্রেনিং কলেজের শামসুদ্দিন শিশির আছেন আমাদের সঙ্গে। স্যার, আপনি কি মনে করেন জেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপালে প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরিমাণ কমবে কিনা? সেটা আসলে বলাটা খুব দুরূহ। এটা উদ্যোগটা ভালো, কিন্তু কার্যকর করার ক্ষেত্রে কতটা ইফেক্টিভ হবে সেটাই চিন্তার বিষয়। তবে মন্ত্রী মহোদয় বলেছেন আমাদের হাতে সময় আছে আর 1 বছরের মতো। আমার মনে হয় শিক্ষাবিদ, দেশের বরেণ্য শিক্ষক যারা আছেন তাদের সাথে আলোচনা করে একটি সুন্দর সিদ্ধান্ত নিলে ভালো হবে বলে মনে করছি আমি। আপনি উদ্যোগটিকে ভালো বলছেন কেন? না, উদ্যোগটা ভালো মনে করছি এই জন্য, এই যে যেহেতু আমাদের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কিন্তু এটার একটা দীর্ঘ পরিকল্পনার কথা বলেছেন আমাদের স্যার, যিনি আগে কথা বললেন। কিন্তু এই দীর্ঘ পরিকল্পনার ভিতর দিয়ে কাজটি সুন্দরভাবে শেষ হবে কিনা সেটা একটি চিন্তার বিষয়। একটি ভাবছি যে কিভাবে করা যায়, একটা ভাবনার বিষয়। জনাব শামসুদ্দিন শিশির, আপনাকে ধন্যবাদ। আমি জনাব মিহিরকান্তি চৌধুরী আপনাকে জানতে চাইবো যে প্রশ্ন ফাঁস হয়, অভিভাবকরাই অনেক সময় সেই প্রশ্ন কিনে তার সন্তানের কাছে নিয়ে দেন, সেটি কেন করেন আসলে অভিভাবকরা? প্রশ্ন ফাঁসের যদি কোনো রকম বাণিজ্যিক এবং অর্থনৈতিক গুরুত্ব না থাকতো, তাহলে প্রশ্ন ফাঁস হওয়া কিছুটা এমনিতেই বন্ধ হয়ে যেত। অভিভাবকরা কেন ফাঁস হওয়া প্রশ্ন পেতে, সন্তানদের পেতে সাহায্য করেন? জনাব মিহিরকান্তি চৌধুরী। ধন্যবাদ আপনাকে। আসলে সকল অভিভাবক কিন্তু এই প্রশ্ন সংগ্রহের ব্যাপারে জড়িত নন। সব ক্ষেত্রেই কিন্তু কিছু কিছু সততার এবং ন্যায়নিষ্ঠ বিষয়ের অনেক অভাব অনেক সময় থাকতে পারে। এখন আমাদের দেশে যে প্রশ্ন ফাঁসের ব্যাপার যেটা হয়েছে, এটা কিন্তু একক কোনো বিষয় নয়। এটা সার্বিক অনিয়ম, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং এই যে অব্যবস্থাপনা যেটা চলছে তারই একটি অংশবিশেষ। আর প্রশ্নপত্র ফাঁস যেটা, এটা যে শুধু উচ্চ মাধ্যমিক পর্যায়ে, আজ থেকে পরীক্ষাটা শুরু হয়েছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে হচ্ছে তা নয়। সেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জেএসসি, পিইসি, বিসিএস এবং বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রেই কিন্তু প্রশ্ন ফাঁসের একটা ব্যাপার আছে। এখন যে প্রশ্নটা আসছে যে অভিভাবকরা আগ্রহী, কিছু কিছু অভিভাবক হয়তো সচেতন নন এবং তারা এই বাজারে, প্রতিযোগিতার বাজারে বাচ্চাকে এগিয়ে নিতে অনেক সময় তাদের সামনে চলে আসে, তারা এই বিষয়টাকে গ্রহণ করেন। কিন্তু সচেতন অভিভাবক কোনোভাবেই কিন্তু এই বিষয়টাকে প্রশ্রয় দেন না। জনাব মিহিরকান্তি চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, স্পিকে ফিরছি একটু পরে।
জেলা পর্যায়ে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর চিন্তা করছে সরকার। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানভীরুল আলম, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক শামসুদ্দিন শিশির এবং সিলেট থেকে অভিভাবক মিহির কান্তি চৌধুরী। আমি জনাব তানভীরুল আলম আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজকে আপনি জানেন যে স্মার্টফোন রাখার দায়ে রাজধানীর হাইবুল্লাহ বাহার টিএনটি কলেজের 3 শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বারবার বলা সত্ত্বেও শিক্ষকরা স্মার্টফোন কি কারণে নিচ্ছেন বা শিক্ষকদের পুলিশের হাতে ধরিয়ে দেওয়া, পুলিশের হাতে তুলে দেওয়া, এই খবরগুলিও বা আপনাদের কাছে কেমন লাগে স্যার যদি একটু বলতেন অধ্যাপক তানভীরুল আলম। আসলে সব বিষয়গুলোই কষ্টকর। যেখানে বারবার নিষেধ করা হচ্ছে সেখানে আমাদের সহকর্মীরা স্মার্টফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যেমন একটি ভুল সিদ্ধান্ত, ঠিক অনুরূপভাবে পুলিশের হাতে তাদেরকে ধরিয়ে দেওয়া এটা আমাদের পেশাগত কাজের পক্ষেও একটা হুমকি স্বরূপ। তবে আমরা যদি সচেতন হই, যেই মানুষই হোক না কেন, আমাদের প্রত্যেককেই দায়িত্ব কর্তব্যটা অত্যন্ত চমৎকারভাবে পালন করতে হবে, যাতে এই ধরনের জিনিসগুলো আমাদের মাঝে কোনো ক্রমেই বিকশিত হতে না পারে। জনাব শামসুদ্দিন শিশির এই সম্পর্কে কি মনে করেন? টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক স্যার, আপনি কি মনে করেন যে স্মার্টফোন নেওয়া, 3 জন শিক্ষককে আবার পুলিশের কাছে ধরিয়ে দেওয়া, এই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখছেন? শিক্ষকতা মহান পেশা। আমরা যারা শিক্ষকতার মতো মহান পেশাকে নিজের জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছি, আমাদের সম্মান এবং মর্যাদা রক্ষা করার দায়িত্ব একান্তই আমাদের। সেই জন্য বোর্ড থেকে প্রশ্ন আনা অথবা যেখানে প্রশ্নগুলো সংরক্ষিত আছে সেখান থেকে প্রশ্নগুলো আনতে যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমাদেরকে অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে। যদি নির্দেশনা থেকে থাকে যে আমরা স্মার্টফোন ব্যবহার করতে পারবো না, সেই ক্ষেত্রে শিক্ষক যদি সেটা নিয়ে থাকেন তাহলে ভুল করেছেন। এবং একইভাবে আমি স্যারের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, আবার পুলিশের কাছে শিক্ষকদেরকে ধরিয়ে দেওয়া বা শিক্ষকদের সম্মানহানি হওয়া, যেসব শিক্ষকরা সেখানে গিয়েছেন বা স্মার্টফোন রাখার দায়ে তাদেরকে পুলিশের হাতে দিয়েছেন, তাদের যে সম্মান গিয়েছে শুধু না, পুরো শিক্ষক জাতির সম্মান গিয়েছে। এই বোধের জায়গাটা আমাদের তৈরি করতে হবে এবং অবশ্যই আমরা অসম্মানিত বোধ করছি এই কথাটি শুনে। আমি আশা করব আমাদের কোনো শিক্ষক এই ধরনের মন্দ কাজের সাথে বা প্রশ্নপত্র ফাঁসের সাথে অথবা অন্য কোনো ধরনের সহায়তার সাথে সম্পৃক্ত থাকবেন না, আমি এই আশাই করছি। যারা মিহির কান্তি চৌধুরী, আপনি কি মনে করেন আমাদের সমাজ কি শিক্ষকের মর্যাদা দিতে দিনে দিনে কুণ্ঠিত হচ্ছে? শিক্ষকের মর্যাদা থেকে কি আমরা আসলে দূরে সরে যাচ্ছি কিনা? আমরা অভিভাবকরাও যারা আমাদের কর্তা ব্যক্তিরা আছেন তারা কি শিক্ষকদের যথাযথ মর্যাদা দিচ্ছেন কিনা? যারা মিহির কান্তি চৌধুরী। ধন্যবাদ। আমি মনে করি আমাদের শিক্ষকদের মর্যাদা অবশ্যই প্রাপ্য, কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেখানে নৈর্ব্যক্তিকভাবে সেটা না করা হয়, তাইলে আজকে যে 2-3 জন শিক্ষক যেখানে একটা নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন, সেটা ওনারা এরকম ঘটাতেই পারেন। আপনি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জোর দিতে চাচ্ছেন। জনাব মিহির কান্তি চৌধুরী, জনাব শামসুদ্দিন শিশির, অধ্যাপক তানভীরুল আলম, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিট স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।